জয় রাম, জয় গোবিন্দ। প্রণাম রইল শ্রী গুরুর চরণ কমলে, প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ এবং দর্শকবৃন্দ এবং প্রিয় গুরুর ভ্রাতা গুরু ভগ্ন এবং সবাই প্রতি গুরু কৃপায় আশা করি সবাই ভালো আছেন। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ অমৃতবাণী শ্রী চরণ সম্বল শ্রী শুভময় দত্ত বই হইতে পাঠ। বিষয় শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মৃতি অর্চনা স্বর্গীয়া শিশুবালা দত্ত, স্বর্গীয় রায়বাহাদুর শুভময় দত্তের সহধর্মিণী। কখন আমার এখন ঠিক মনে নাই, এক সময় ঠাকুর ফেনীতে ছিলেন। একে রায়বাহাদুর শুভময় দত্তকে এখানে রায়বাহাদুর শুভময় দত্তকে বোঝানো হয়েছে। ঠাকুর খবর দিলেন যে তিনি কয়েকদিন ফেনীতে থাকিবেন। তিনি যে সকলকে নিয়া মাকে অর্থাৎ আমাকে নিয়া সেখানে যান। ইনি বাচ্চাদের সহ আমাদের সবাইকে নিয়ে গাড়িতে করিয়া ঠাকুরের নিকট রওনা হইলেন। পথে একে একে গাড়ি একটি কি দুইটি টায়ার ফাটিয়া গেল। তখনকার যেন আর একটি গাড়ি ফেনীতে যাইতেছিল। ওই গাড়িতে আমরা সকলে ফেনী প্রমোদবাবুর বাড়ি চলিয়া গেলাম। আমাদের ড্রাইভার রমেশ লোক নিয়া গাড়ি ঠেলিয়া ফেনী আনিয়া সব টায়ার ঠিক করাইয়া লইল। ঠাকুরের সেখানে 3-4 দিন থাকার কথা। চট্টগ্রাম ও অন্যান্য বহু জায়গা হইতে খবর পাইয়া ভক্তরা সেখানে আসিয়াছিল। চটগার অক্ষরবাবু ও জয়কালীদি অক্ষয়বাবুর স্ত্রীও আসিয়াছিলেন। সন্ধ্যার সময় ভক্তগণ সহ বহু গল্পগুজব হইল। এর আবার কি মোকদ্দমার জন্য পরের দিন সকালে নোয়াখালী যাওয়ার কথা ঠিক ছিল। আমরা ফেনীতে থাকব। ইনি সন্ধ্যার সময় চলিয়া আসিবেন ও 3-4 দিন সেখানে থাকিবেন। এইসব কথাবার্তার পর অনেক রাত্রে গল্পগুজব হই হল্লা করিয়া খাওয়া দাওয়ার পর সবাই শুইলাম। প্রমোদবাবু অনেক মাছ ইত্যাদিও আনিয়াছিলেন। সন্ধ্যাবেলায় তুলসী গাঙ্গুলি মহাশয় এরা সব কীর্তনিয়া করিয়াছিলেন। একটা হইচই আনন্দ হইতেছিল। ঠাকুর বলিলেন, এটা কি কীর্তন হইয়াছে না আওয়ানি হইয়াছে? অক্ষয়বাবুর স্ত্রী সহ পরের দিন চটগাঁও যাইবেন ঠিক ছিল। ভোররাত্রে অক্ষয়বাবুর স্ত্রীকে যাইবার জন্য ডাকিলেন। ঠাকুর সেখানে 3-4 দিন থাকিবেন জানায় আর স্ত্রী আর গেল না। অক্ষয়বাবু ও অন্যান্য কয়েকজন ভোর রাত্রে ট্রেনে চলিয়া গেলেন। ঠাকুর ইতিমধ্যে একটি ছোট পটলি লইয়া আমাদের গাড়িতে উঠিয়া বসিয়াছেন। ইনি আমাকে তাড়াতাড়ি ডাকিয়া তুলিয়া বলিলেন, শীঘ্রই উঠো। ঠাকুর নোয়াখালী যাইতেছেন, শীঘ্রই চলো। কি যে হইয়াছে তিনি জানেন। আমি প্রস্তুত ছিলাম না, ছেলে মেয়েরও ঘুমে। আমি বলিলাম, আমি কেমন করিয়া যাইব? প্রমোদবাবুই প্রায় সব ঠিক করিতেছেন। তাহারা বলিলেন, বৌদি চলিয়া যান, আমরা বাচ্চাদের পাঠাইবার ব্যবস্থা করিব। আমরা চলিয়া গেলাম। আমাদের চাকর বসন্ত ছেলে মেয়ের সঙ্গে থাকিয়া গেল। বসন্তের সঙ্গে ফেনী ভক্তেরা সব ব্যবস্থা করিয়া ছেলে মেয়েদের সেদিন নোয়াখালী পাঠিয়া দিয়াছিলেন। গাড়িতে আমরা যাইতে কিছুক্ষণ পরেই ইনি বমি করিলেন। আগের দিন অনেক খাওয়া দাওয়া হইয়াছিল। ঠাকুর তাহাকে খুব বকিলেন, হজম হয় না তবুও খাওয়া ইত্যাদি। আমাকে বলিলেন, একটা পান দিন। আমি তো পান খাইতাম না। তাড়াহুড়া করিয়া চলিয়া আসিয়াছিলাম, সঙ্গে পান বা অন্য সরঞ্জাম কিছুই ছিল না। তাড়াহুড়াতে ঘুম হইতে উঠিয়া মুখও ধুই নাই, এক কাপড়ে চলিয়া আসিয়াছিলাম। কারণ ঠাকুর আগের হইতেই গাড়িতে বসিয়াছিলেন। ভয়ে ভয়ে বলিলাম, পান টান কিছুই নাই। ঠাকুর তখন আমাকে অনেক কথা বলিলেন। চলাফেরা
পুরীতে সব জিনিস সঙ্গে নিতে হয়, কখন কি লাগে ইত্যাদি। আমি চুপ করিয়া রহিলাম। তারপর শুরু হইল আমাদের গাড়ির টায়ার ফাটা। একের পর এক টায়ার ফাটিতে লাগিল। একটু গলেই একটা টায়ার ফাটিল। এভাবে টানিতে টানিতে গাড়ি চমুনি পর্যন্ত গেল। চমুনিতে তখন একটি ভক্তও নাই। ঠাকুরের কথা সেখানে তখন জানিত না। আমাদের পরিচিত কেউ ছিল না। একটি দোকানের গদিতে আমি ও ঠাকুর গিয়া বসিলাম। ইনিও আমাদের ড্রাইভার রমেশের গাড়ি ঠিক করিতে লইয়া গেলেন। একবার নতুন 4টি টায়ার লাগানো হইল। তারপর আসিয়া নিয়ে আমাদের গাড়িতে নিয়ে গেলেন। ঠাকুর তখন বলিলেন, আবার কি বাদ্যভাণ্ড বাজিবে? ইনি হাসিয়া বলিলেন, না না, 4টি টায়ারই বদলাইয়া আনিয়াছি। ইহার বছরখানের মধ্যেই নোয়াখালী ও চমনিতে ঠাকুরের বহু ভক্ত হইয়া গিয়াছিল। পরিচিত কেহ আর বাদ ছিল না। গাড়ি করিয়া আমরা নোয়াখালী আসিলাম। সেই গাড়ি পরে স্টেশনে গিয়া ট্রেনে আগত ছেলেমেয়েদের লইয়া আসিল। তখন নোয়াখালীতে খুব গরম। ভক্তরা ঠিক করিলেন পূর্ণগাঙ্গুলীর নদীর ধারে বাড়িতে ঠাকুরকে নিয়ে রাখিবেন, কারণ সেখানে গরম কম লাগিবে। তখন নদীতে শহরে অর্ধেক ভাঙিয়া গিয়াছে। এই বাড়িটি তখন ভাঙে নাই, কিন্তু ভাঙার আশঙ্কায় বাড়িটি খালি করিয়া ফেলা হইয়াছিল। ঠাকুরের ভাতুষপুত্রের পুত্র ধীরেনবাবু তখন নোয়াখালীতে অরুণ চন্দ্র হাই স্কুলের মাস্টার ছিলেন। সকলে ঠাকুরকে সেখানে লইয়া গেলেন। পরের দিন সেখানে ভক্তরা একটি উৎসব করিলেন। আমিও গিয়া প্রসাদ নিয়ে আসিয়াছি। ঠাকুরের সহিত কোনো কথাবার্তা হয় নাই, শুধু প্রণাম করিয়া প্রসাদ লইয়া চলিয়া আসিয়াছি। আমি বা আমার জায়েরা ঠাকুরের সহিত খুব বেশি কথাবার্তা বলিতেন না। ঠাকুর যা বলিতেন শুনিতাম। আমাদের যা বলা তা আমাদের মনেই থাকিত। আমাদের সহিত ঠাকুর তাহার পুত্রবধূদের মতো আচরণ করিতেন। আমরাও সেই রূপ ভাবি তাহাকে বিশেষ সমীহা করিয়া চুপই থাকিতাম। সন্ধ্যার সময় পুলিশ ইন্সপেক্টর যামিনীবাবু শ্রীর সহিত ঠাকুরের নিকট গেলাম। কাছে গিয়া বসিবার পরই ঠাকুর তাহার একটি পা আমার কুলে তুলিয়া দিয়া বলিলেন, বড় ব্যথা। যামিনীবাবু শ্রী বলিলেন, একটু টিপিয়া দাও। আমি আস্তে আস্তে ওই পায়ে হাত বুলাইতে লাগিলাম। এমন সময় দুইজন ভক্ত বলিতে লাগিলেন, এ তো আসিয়াছেন, এবার লইয়া যাইবেন, এখানে কি আমাদের কাছে থাকিতে দিবেন ইত্যাদি। আমার বড় রাগ ছিল। এ কথা শুনিয়া আমি আস্তে আস্তে ঠাকুরের পা কানা কুল হইতে নামিয়া দিয়া প্রণাম করিয়া যামিনীবাবু শ্রীকে লইয়া চলিয়া আসিলাম। পিছন হইতে পূর্ণগাঙ্গুলী মহাশয় ডাকিলেন, প্রসাদ লইয়া গেলেন না? প্রসাদ লইয়া যান। আমরা ফিরলাম না, বাড়ি চলিয়া গেলাম। তারপরের দিনও ঠাকুর সেখানে ছিলেন। আমি আর সেখানে গেলাম না। কিছু ফলমূল আদি কিনিয়া ও অন্যান্য দরকারি জিনিসপত্রাদি পাঠাইয়া দিতেছিলাম, কারণ ওই বাড়ি নদীর ভাঙার বয়ে একেবারেই খালি করা হচ্ছিল। ভক্তরাও যা দরকার আসিয়া নিতেছিলেন, আমিও পাঠাইতেছিলাম। আমি বা ব্যাস কেহই আর এখানে যায়নি। আমাদের হয়তো তেমন কোনো বিরাট আগ্রহ ছিল না। তিনি যে আমাদের বাড়ির একজন ছিলেন, তাকে লইয়া অতিরিক্ত কিছু বাড়াবাড়ি করা কথা কখনো মনেই হয় নাই। গেছেন আসিলে আসিবেন, এরকম ভাবছিল। সন্ধ্যা হইতেই শুনিলাম ঠাকুরের বারবার ঠাকুর নাকি ধীরেন সোমের আদি সকলকে ধরিয়া কান্নাকাটি করিয়া বলিতেছেন, কিছুই করিতে পারিলাম না। একে জড়াইয়া ধরিয়া বলিলেন, কুপুত্র হইয়াছিল, কিছুই করিতে পারিলাম না। তিনি সেখান হইতে আসিলেন না, আমাকেও যাইবার জন্য বলিয়া পাঠান নাই।
আমিও সব শুনিয়া যাওয়ার জন্য খুব কিছু অস্থিরতা অনুভব করি নাই, যাইও নাই। রাত্র 9টায় 10টার সময় একজন আসিয়া বলিলেন, ঠাকুর বলিয়াছেন মার বাড়িতে লাল ডাব আছে, লাল ডাব লইয়া আসুন। আমার বাড়ির সামনে দুই পাশে দুইটি গাছ হইতে খুব লম্বা লম্বা নারিকেল গাছ ছিল। ওই গাছগুলিতে লাল ডাব হইত। ডাবগুলি আয়তনও বড় হইত। আমি চাকর ভারতকে বলিলাম, ভারত এখন উপায় কি? পাচক, মানিক বা অন্য কেহ ও অন্যরা চাকর বাকর মিলিয়া বলিল, একটা ব্যবস্থা হইবই। আমার বাড়ির 4-5 জন চাকর ও পাচক সবাই ঠাকুরের আশ্রিত ছিল। তারা কয়েকজন টর্চ, দা, দড়ি ইত্যাদি লইয়া গাছে উঠিয়া ডাব কাটিয়া দিতেছিলেন। নিচ হইতে কয়েকজন দড়ি ধরিয়া ওই ডাব টানিতেছিলেন। তারপর ডাবের পের শুদ্ধ লইয়া গিয়াছিলেন। ঠাকুর বলিয়াছিলেন যে ওই ডাব কাটিয়া দিন। ওই জল খাওয়ার পরেই তিনি সুস্থ বোধ করিলেন। পরের দিন বৈকালে ঠাকুর আমাদের বাড়ি চলিয়া আসিলেন। বলিলেন, মা, পেটের জ্বালা যাইতেছে, খাওয়া কিছু ঘরে আছে কি? আমি মনে মনে হাসিলাম, ভাবিলাম, পেট চলিয়া যাইতেছে কেন? সকালে তো সব ফলমূল নিয়ে বাড়িতে পাঠাইয়া দিয়াছিলাম। ঘরের একটা পেঁপে ছিল, তাহা কাটিয়া দিলাম। পেঁপেটি সবটা খাইলেন। খাইয়া বলিলেন, এবার পেট ঠান্ডা হইয়াছে। ইনি কাছেই নিচে বসিলেন। অন্য আর কেহ ছিল না, আমার মনে নাই। ইনি এই কথা শুনিয়া হো করে হাসিয়া বলিলেন, অভিমান ভাঙিল? ঠাকুর একটু চুপ করিয়া রহিলেন। আমিও কিছু বলিয়া ঘর হইতে চলিয়া গেলাম। আমার বউ তেমন কথা কখনো বলিতাম না। আমরা বউ তেমন কথা কখনো বলিতাম না, ঘুমটা দিয়েই থাকিতাম। যদিও তাহা আগের অপেক্ষা অনেক সহজ হইয়া গিয়াছিল। ইহার পর কয়েকদিন থাকিয়া ঠাকুর আবার কোথায় চলিয়া গেলেন। শ্রুতিলিখন শ্রীমতী মৃন্ময়ী বসু, জুলাই 1984। জয় রাম, জয় গোবিন্দ। আজ এখানে সমাপ্ত করিলাম। একাখানা পড়া হইল শ্রী ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ অমৃতবাণী। শ্রী শুভময় দত্তের লেখা, পৃষ্ঠা সংখ্যা 122, 123, 124। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপায় কেবলম, গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আসার জন্য। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল, চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মহামূল্য মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের উপর গুরুর আশীর্বাদ সর্বদাই পোষিত হতে থাকুক। জয় রাম, জয় রাম, জয় রাম।